হঠাৎ করে আপনার প্রচন্ড গলায় ব্যথা হয়ে যাচ্ছে। আজকে ভালো ছিলেন, কালকে দেখলেন হঠাৎ করে গলায় ব্যথা শুরু হচ্ছে। প্লাস এর পাশাপাশি আপনার কঠিন অথবা তরল মানে একটু শক্ত জাতীয় জিনিস অথবা লিকুইড জিনিস যাই খান না কেন গলার কাছে ব্যথা ব্যথা মনে হচ্ছে, গলার ঢোক গিললে ব্যথা পাচ্ছে। এই রকম লক্ষণ কি আপনার মধ্যে প্রকাশ পাচ্ছে? এবং এর পাশাপাশি আপনার রীতিমতো কাশি রয়েছে, আর তার সঙ্গে রয়েছে গলা ধরে যাওয়ার প্রবণতা। মানে আপনি একটু জোরে কথা বললে আপনার গলা বসে যাচ্ছে, গলা ধরে যাচ্ছে, যেটাকে হোর্সিনেস বলা হয়। এই রকম সমস্যা কি আপনার হচ্ছে? এই সমস্ত সমস্যা এবং এর পাশাপাশি আরো কয়েকটা লক্ষণগুলো, সমস্ত লক্ষণগুলো কিন্তু একটা বড় রোগকে ইঙ্গিত করে। সেই রোগটা সম্পর্কে কিন্তু আপনারা জানেন, এটা আমি গ্যারান্টি। এর পাশাপাশি কি হবে, আপনাদের স্টিরয়েড থাকবে, অর্থাৎ আপনি ধরুন কথা বলছেন জোরে, এর কথা বলতে 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 এক নিমিষে যদি একটু বেশি সময় ধরে কথা বলেন, তখন পুরো হাঁপিয়ে ওঠার মতন একটা উদ্বেগ আপনার মধ্যে প্রকাশ পাবে কিন্তু। আর এর সঙ্গে আপনি যখনই জোরে কথা বলবেন তখনই গলার যে ব্যথা, সেই গলায় ব্যথাটা কিন্তু বাড়বে। এই সমস্ত লক্ষণ কিন্তু আপনার মধ্যে ফুটে হবে। এক্ষেত্রে একটা কথা বলি, কাশিটা অনেকের ক্ষেত্রে কি হয়, ড্রাই কাপ হতে পারে, মানে কাশছে কিন্তু কোনো রকম কফ উঠছে না। অনেকের ক্ষেত্রে আবার কাশার সঙ্গে সঙ্গে প্রচুর পরিমাণে কফ উঠছে, এটা হতে পারে, কিন্তু কাশিটা থাকবে। আর এর সঙ্গে অনেকের যাদের সিভিয়ার কন্ডিশনের দিকে যায় তাদের কি হয় না, হঠাৎ করে দম বন্ধ হয়ে যাওয়ার মতন উপদ্রব হয়, মানে এমন হয় যেন হসপিটালে নিয়ে যেতে হবে, এই রকম নিঃশ্বাস ফেলতে পারবে না, দম বন্ধ হয়ে যাবে, এই রকম উদ্বেগ হয়। কিন্তু সেই মানুষকে বা সেই ব্যক্তিকে যদি জিজ্ঞাসা করা যায় তাহলে সে এটা বলে যে সে এর আগে কোনো দিন সে অ্যাজমা বা এই রকম ধরনের কোনো সমস্যা বা সিওপিডি, ক্রনিক ডিসঅর্ডার, এই যে কন্ডিশনগুলো সিওপিডি, এই সমস্ত কোনো রোগ তার মধ্যে ছিল না, অ্যাজমেটিক কোনো প্রবলেমই তার মধ্যে ছিল না, কিন্তু হঠাৎ করে তার দম বন্ধ হওয়ার মতন একটা উদ্বেগ তৈরি হয়েছে। এই রকম ধরনের লক্ষণ যদি প্রকাশ পায় তাহলে কিন্তু এই যে রোগটা আমি বলবো, এই রোগটাতে আপনি আক্রান্ত হয়েছেন একেবারে মোটামুটি ভাবতে পারেন। এর পাশাপাশি কিছু তো টেস্ট করাতে হবে। আর যদি আপনি এই লক্ষণগুলো আপনার মধ্যে প্রকাশ পায় আর আপনি এই রোগে আক্রান্ত হন, তাহলে কি কি উপায় অবলম্বন করলে এই রোগ থেকে আপনারা একেবারে নিরুপায় বা সুস্থ হতে পারবেন, সেটাও কিন্তু বলবো ভিডিওর শেষের দিকে। তাই ভিডিওটা কিন্তু দেখুন। আর এক্ষেত্রে যারা একটু সচেতন ব্যক্তি, তারা যদি এই সমস্ত লক্ষণগুলো দেখে কোনো ডাক্তারবাবুর কাছে যায়, কিংবা অনেকে গিয়ে ডাইরেক্ট ল্যাবরেটরিতে চলে যায়, ল্যাবরেটরিতে গিয়ে যদি চেস্ট এক্স রে করে, সেক্ষেত্রে সেই ব্যক্তি চেস্ট এক্স রেতে দেখতে পাবে তার অবস্ট্রাকটিভ নিউমোনিয়া রোগ ধরা পড়েছে। অবস্ট্রাকটিভ নিউমোনিয়া প্লাস এই যে সিমটমসগুলো আমি সাজিয়ে বললাম, এই সমস্ত সিমটমস, এই সবগুলো যদি আপনার মধ্যে প্রকাশ পায়, তাহলে চোখ বন্ধ করে আপনি এই রোগটাতে আক্রান্ত হয়েছে। এর পাশাপাশি আপনি যদি বাইরে থেকে যদি গলাতে হাত দিয়ে এরকম ভাবে যদি দেখবেন, বুঝতে পারবেন যে আপনার গলাটা যেন ফুলে ফুলে আছে। আর এই গলাটা ফুলে আছে যে অংশটা জুড়ে, সেই অংশটা যেন মানে ফুলে থাকলেও অনেক ফোলা আছে দেখবেন নরম তুলতুল করে, আর অনেক আছে ফুলে আছে সেটা শক্ত মতো একদম হার্ড হয়ে আছে। তো আপনারা গলায় হাত দিয়ে যেটা দেখবেন সেটা কিন্তু হার্ড হয়ে থাকবে, মানে গলার যে অংশটা ফুলে আছে সেই অংশটাতে যদি আপনারা এরকম ভাবে দেখবেন হার্ড বা শক্ত শক্ত একটা ভাব রয়েছে। আর এই গলা ফোলাটা আপনার হবে কিন্তু থাইরয়েড গ্ল্যান্ড এরিয়া, মানে থাইরয়েড গ্ল্যান্ডটা ঠিক যে অংশ জুড়ে আছে, এই অংশটাতে আপনাদের ফোলা ভাবটা বেশি বুঝতে পারবে। মানে আপনি আর আপনার বা পরিচিত কোনো ব্যক্তির সঙ্গে দুজনের সঙ্গে যদি অ্যাডজাস্ট করেন বা মেলান, দেখবেন তুলনামূলকভাবে আপনার গলাটা একটু ফুলে ফুলে রয়েছে। আর এই যে লক্ষণগুলোর কথা আমি বললাম, এই সমস্ত লক্ষণগুলো যে রোগটার, সেই রোগটার নাম হচ্ছে স্ক্লেরোসিং থাইরোডাইটিস। এই থাইরোডাইটিস কথার অর্থ কি? থাইরয়েড, থাইরয়েডাইটিস, থাইরয়েড থেকে থাইরয়েড, আর আইটিস থেকে ইনফ্লামেশন, মানে থাইরয়েড গ্ল্যান্ডের যদি কোনো রকম ইনফ্লামেশন হয়ে যায়, সেই ইনফ্লামেশনের একটা কন্ডিশন হচ্ছে স্ক্লেরোসিং থাইরোডাইটিস। থাইরোডাইটিসকে আরো অনেকগুলো ভাগে ভাগ করা যায় কিন্তু, যেমন সাব অ্যাকিউট থাইরোডাইটিস, হাসিমোটো থাইরোডাইটিস, আর এই একটা ভাগ স্ক্লেরোজিং থাইরোডাইটিস। আমি স্ক্লেরোজিং থাইরোডাইটিস রোগটার কথা বলছি কিন্তু। আর এই যে রোগ, এই রোগটাতে কিন্তু পুরুষদের তুলনায় নারীরা কিন্তু বেশি আক্রান্ত হয়। তার মানে বলবো না যে পুরুষরা আক্রান্ত না, তা না, কিন্তু তুলনামূলকভাবে নারীরা বেশি আক্রান্ত হয়। আর বিশেষ করে দেখা গেছে যে সমস্ত নারীদের বয়স অ্যাভারেজলি মোটামুটি 50 থেকে 60, তারা বেশি কিন্তু তাদের মধ্যে বেশি লক্ষণগুলো ফুটে ওঠে, আর তারা বেশি এই রোগে আক্রান্ত হয়।
তবে অনেক ক্ষেত্রে দেখা যায়, মানে অনেকের মধ্যে এটাও দেখা গেছে, এই রোগটা শুরুতে শুরুতে যখন হয়েছে তখন সমস্ত লক্ষণ প্রকাশ পেয়েছে, শুধু দুটো মাত্র লক্ষণ প্রকাশ পায়। এক হচ্ছে গলায় ব্যথা খুব একটা থাকে না, আর দুই হচ্ছে কোনো কিছু গিলতে বা খেতে গেলে গলায় ব্যথা, মানে গলায় যে ব্যথা ভাব বা কিছু গাঁচ্ছে এরকম একটা ভাব, সেটা হয় না। এই রোগটা শুরুতে শুরুতে, কিন্তু যখন অনেকটা দিন পেরিয়ে যায়, অনেকগুলো দিন পেরিয়ে যায়, তখন কিন্তু এই সমস্ত লক্ষণগুলো ফুটে ওঠে। এই দুটো লক্ষণ ছাড়া বাকি লক্ষণ কিন্তু প্রকাশ পায়, শুধু এই দুটো প্রকাশ পায় না শুরুতে শুরুতে। আর সেই জন্যে কি হয়, যে কোনো ক্রিটিক্যাল ডিজিজগুলো ধরতে একটু দেরি হয়ে যায়, কারণ এর লক্ষণ ঠিকঠাকভাবে প্রকাশ পায়। তো এই লক্ষণ তো আপনারা জানতে পারলেন যে স্ক্লেরোসিং থাইরয়েডাইটিস হলে আপনার শরীরে কি কি লক্ষণ ফুটে উঠবে। এখন এই সমস্ত লক্ষণগুলো যদি আপনার মধ্যে থাকে, তাহলে আপনি কি কি উপায় অবলম্বন করবেন। মাত্র হাতে গোনা 3 থেকে 4টে উপায় বলবো। এই 4টে উপায় যদি আপনারা অবলম্বন করতে পারেন, তাহলে কিন্তু এই রোগ থেকে আস্তে আস্তে নিজেদেরকে সুস্থ করে তুলতে পারবেন। তো প্রথম যে উপায়টা কথা হলো, সেই উপায়টা একদম ইজি। আপনি মানে বাড়িতে হোক, বাইরে হোক, বাসে, ট্রামে, যেখানে হোক, যেতে যেতে এই উপায়টা অবলম্বন, সেটা হচ্ছে হট কম্প্রেস দেওয়া। মানে আপনি গাড়িতে যাচ্ছেন, হাতের কাছে কিছুই নেই, রুমাল তো রয়েছে, রুমালে মুখের মধ্যে এইরকম ভাবে হাওয়ালি নিয়ে গলাতে এইরকম ভাবে চেপে দিলে একটু হট কম্প্রেস দেওয়া, এইটা আপনাকে অবলম্বন করতে হবে। এর পাশাপাশি আপনাদেরকে কোনো রকম প্রসেসড ফুড খাওয়া যাবে না, সেটা হোক কোনো সলিড ফুড কিংবা হোক কোনো ড্রিঙ্কস। কোনো রকম প্রসেসড ফুড খাওয়া যাবে না। তার মধ্যে কিন্তু একটা জিনিস পড়ে, কোল্ড ড্রিঙ্কস। ঠান্ডা কোল্ড ড্রিঙ্কস তো কোনোভাবে একদমই খাওয়া যাবে না। ইনফ্যাক্ট কোনো রকম কোল্ড ড্রিঙ্কস না খাওয়াটাই ভালো। এর পাশাপাশি আপনাদেরকে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড যুক্ত খাবার খেতে হবে। প্রয়োজনে আপনারা ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড পাওয়া যায় এই রকম ধরনের মাছ বা এই রকম ধরনের খাবার গুগলস থেকে সার্চ করে দেখে নেবেন। সেই সমস্ত খাবারগুলো আপনাদেরকে বেশি বেশি কিন্তু খেতে হবে। আর আরেকটা যেটা অবলম্বন হবে, সেটা হচ্ছে অনেকে দেখবেন মানে গলায় এত পরিমাণে ব্যথা হয় বা গলা এমনভাবে ধরে যায়, আর বিশেষ করে এর সঙ্গে কাশি যেহেতু থাকে, সেই সূত্রে খেতে পারে না। মানে পেটে খিদে আছে কিন্তু খেতে পারছে না। এক তো গলায় ব্যথা বুঝতে পারছে খেলে, দুই গলা ধরে আছে, তিনে কাশি হচ্ছে। এই সিমটমসগুলোর কারণে অনেক মানুষ খেতে পারে না। কিন্তু এটা করলে হবে না, না খেলে আপনার শরীরের ইমিউনিটি পাবে কোথা থেকে? শরীর তো উইক হয়ে যাবে। সেই জন্য কি করতে হবে না, বারবার অল্প 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 করে খেতে হবে। কিছুক্ষণ অন্তর অন্তর, ধরুন 2 ঘন্টা কি 3 ঘন্টা অন্তর অন্তর অল্প 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 করে খেতে হবে। আর যেটা খাবেন সেটা যেন একটু গরম গরম খান, ঠান্ডা জিনিস খাবেন না। সেটা হোক খাবার, তাতে কি আছে, কিন্তু গরম করে খান। আর যাদের অনেকের ক্ষেত্রে হয় কি, এরকমও প্রকাশ পায় যে সলিড ফুডটা খেতে গলায় একটু বেশি কষ্ট হয় বা বেশি ব্যথা পায়, কিন্তু লিকুইড ফুড বা তরল জাতীয় খাবার খেতে সে খুব কম কষ্ট পায়। সেক্ষেত্রে আপনি লিকুইড ফুড খাবেন, অসুবিধার কিছু নেই। কিন্তু আমার কথা হচ্ছে খেতে হবে, তা না হলে শরীর স্ট্রেংথ থাকবে না, শরীরের স্ট্রেংথ কমে যাবে। আর এর পাশাপাশি আরো একটা জিনিস কি করতে হবে না, ঘাড়ের ব্যায়াম করতে হবে, যেটা হচ্ছে নেক স্ট্রেচিং। এই নেক স্ট্রেচিং যে এক্সারসাইজটা আছে, সেই এক্সারসাইজটা আপনাদেরকে করতে হবে মোটামুটি সারাদিনের নিয়ম করে 2-3 বার করতে হবে। এই সমস্ত উপায়গুলো আপনাদেরকে অবলম্বন করতে হবে। আর এর পাশাপাশি মেডিসিন কিন্তু খেতে হবে। এই রোগটা এমন একটা রোগ, এই রোগে এমনটা নয় যে আপনি শুধু এই উপায়গুলো অবলম্বন করলে একেবারে সেরে যাবে। এই উপায়গুলো অবলম্বন করলে আপনি রিলিফ পাবেন, কিন্তু এর পাশাপাশি এর প্রপার মেডিসিন আপনাকে ইউজ করতে হবে। কারণ মেডিসিন না ইউজ করলে আপনার গলা ধরা যাবে না, কাশি যাবে না। এই সমস্ত ক্ষেত্রের কিছু কিছু মেডিসিন কিন্তু আপনাদেরকে সাপোর্ট নিতে হয়। সে হতে পারে আপনার নিকটবর্তী কোনো ডাক্তারবাবু দেখিয়ে সাপোর্ট নিন, কিংবা আপনারা চাইলে আমার সঙ্গে যোগাযোগ করুন, সেটা আপনাদের পার্সোনাল ব্যাপার। কিন্তু যে কোনোভাবে মেডিসিনাল সাপোর্ট একটা নিতে হবে। তো এই প্রসঙ্গে আরো একটা কথা বলি, আমার চেম্বারে হোমিওপ্যাথি, অ্যালোপ্যাথি দুরকমই ডাক্তারবাবু বসানো হয়। সেক্ষেত্রে আপনারা হোমিওপ্যাথি হোক বা অ্যালোপ্যাথি হোক, যে কোনো ট্রিটমেন্ট যদি চান, সেক্ষেত্রে ডাইরেক্ট যোগাযোগ করতে পারেন। ফোন নাম্বার অলরেডি ভিডিও শুরুতে শো করিয়ে দিয়েছি, সেখান থেকে আপনারা যে কোনোভাবে ফোন অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। কিন্তু যে কোনো রোগ, শুধু যে এই রোগ বলে বলছি এর তা নয়, যে কোনো রোগের ক্ষেত্রে আপনারা যোগাযোগ করতে পারেন। তোকে বন্ধুরা, আজকে একটা ছোট্ট টপিক, কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করলাম। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, অবশ্যই চ্যানেলটাকে
সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটা শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।